গল্পটিকে আরও ভালোভাবে উপভোগ করতে হেডফোন ব্যবহার করুন। যেমন এখন আমি আপনার ডান দিক থেকে কথা বলছি, আর এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি। যদি আপনি উল্টো শুনে থাকেন তবে হেডফোনটা অবশ্যই ঘুরিয়ে নেবেন। যাই হোক, যদি আপনি আগের পর্বটি না শুনে থাকেন তাহলে অবশ্যই শুনে আসুন। ছোট করে আপনাদের মনে করিয়ে দিই আগের পর্বে কি ঘটেছিল। ঠিক এমন সময়ে বেডরুমে রাখা রাজের ফোনটা বেজে ওঠে। তোর ভাই আবার আমাকে জিজ্ঞাসা করেছিল আমরা কারা, কি নিয়ে বুঝিয়ে দিয়েছিলাম আমরা কারা। আজও তোদের মনে হয় শিক্ষা হয়নি, তাই তোর ভাইয়ের সাথে সাথে এবার তোকেও খেলাবো। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তুই চিনিস আমি কি? তোর কিচ্ছু হবে না রাজ, তোর এই বন্ধু তোর কিচ্ছু হতে দেবে না রাজ, কিচ্ছু হবে না, তোর কিচ্ছু না। ভগবান সবসময় তোমাদের পাশে থাকুক বাবা, সবসময় তোমাদের পাশে থাকুক। হাসপাতাল থেকে ফিরতে ফিরতে জিৎ মনে মনে ভাবছে রাজ আর মেঘনার কথা। নমস্কার, দ্য মডার্ন লাভ স্টোরিতে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। দ্য মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনবেন মোহন হালদারের লেখা গল্প ভাগ্যের খেলার দ্বিতীয় পর্ব। গল্পটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোধূলির মায়াজাল। এই গল্পের গল্প পাঠে মৌসুমী সামন্ত, গল্পের সূত্রধর আমি জিৎ দাস। তাহলে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক মোহন হালদারের লেখা গল্প ভাগ্যের খেলার দ্বিতীয় পর্ব। ও, তোরা চলে এসেছিস? আয় আয়, বস বস। যাই হোক, মেঘনা, আলাপ করে দিই। এটা সুমন, আর এ হচ্ছে সৌরভ। আর সুমন, এটা মেঘনা, আর ওটা আঁখি। যাই হোক, অনেকক্ষণ ধরে অনেক কথাই তো হলো, কিন্তু এবার একটু কফি খাওয়া যাক নাকি? এরপর ওদের আড্ডা একটু একটু করে বেশ জমে উঠল। সবাই নানান রকম হাসি মজা করলেও জিৎ একেবারেই চুপচাপ। ওর যেন এইসবের প্রতি কোনো ভ্রুক্ষেপই নেই। ও অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আখির দিকে। এতক্ষণ ব্যাপারটা রাজ ঠিক লক্ষ্য করেনি। লক্ষ্য করতেই রাজ বলল, কি রে ভাই, মেয়েটাকে কি? কথাটা আর রাজ শেষ করতে পারলো না। তার আগেই সুমন বলল, বুঝলি, আজকের এই এত সুন্দর ওয়েদারে আমার না সেই গানটা গাইতে খুব ইচ্ছে হচ্ছে রে। বাবা সুমন, তুমি আবার গানও পারো নাকি? হ্যাঁ, শুধু গান নয়, সুমন আরও অনেক কিছু পারে। এই যেমন ধরো কবিতা। তবে হয়ে যাক একটা। আরে না, আজ আর কবিতা নয়, তার চেয়ে বরং গানটা গাই, ওটা শোন। কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে যায় মন হারাতে, রিমঝিমে ধারাতে যায় মন হারাতে। সুমনের গান শেষ হওয়ার পর রাজ মেঘনাকে বলল, বলছিলাম কি মেঘনা, বাইরে তো বৃষ্টি কমেই এসেছে, আমরা কি কোথাও বাইরে যেতে পারি? আজ থাক, অন্য আর একদিন যাব। আসলে ওই যে তখন বললাম না, একটা বান্ধবী আসার কথা আছে। ওহো, আমি তো ভুলেই গেছিলাম। আপনারা তাহলে থাকুন, আমরা যাই। এই বলে রাজরা বাইরের উদ্দেশ্যে পা বাড়ালো।
দরজা অবধি চলে গিয়েও রাজ হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল আর মনে মনে ভাবল, না না, এইভাবে চলে গেলে কোনো কাজই হবে না। এ ভাই, তোর এটা দাঁড়াতো। জিৎ, সুমন, সৌরভকে অপেক্ষা করতে বলে রাজ প্রায় এক ছুটে এসে আবার মেঘনার সামনে দাঁড়ালো আর বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড মেঘনা, তোমার নাম্বারটা কি পেতে পারি? অপস, তুমি বলে ফেললাম, ডোন্ট মাইন্ড। হ্যাঁ এমা, না না, এতে কিছু মনে করার কি আছে? আমি কিচ্ছু মনে করিনি। আর এত তাড়াতাড়ি নাম্বার দেওয়াটা কি ঠিক হবে? প্রবলেম থাকলে দিতে হবে না। না না, প্রবলেম কিছু নেই। আসলেই কিছুক্ষণ আগেই মাত্র আলাপ হলো, আর এর মধ্যেই আপনি নাম্বার চাইছেন, তাই বললাম আর কি। ঠিক আছে, নিন। 6289। এরপর রাজ একটু মুচকি হেসে ওখান থেকে চলে গেল। মারিয়া আসাতে মেঘনারাও। সেদিন রাত্রে রাজের ঠিক ঘুম আসছে না। কোনো এক অজানা খুশিতে রাজের মন ভীষণ চঞ্চল হয়ে আছে। রাজ ভাবছে মেঘনার কথা। আচ্ছা, মেঘনা এখন কি করছে? ঘুমিয়ে পড়েছে? না না, সবে তো 11টা বাজে, এখনও মনে হয় ঘুমায়নি। যাই হোক, একটা মেসেজ করেই দেখা যাক। হ্যাঁ মেঘনা, কি করছো? হোয়াটসঅ্যাপে মেঘনার লাস্ট সিন দেখাচ্ছে রাত 9:45। তার মানে বেশ কিছুক্ষণ পেরিয়ে গেছে, কিন্তু মেঘনার নেট অন। আরও কিছুক্ষণ অপেক্ষা করে রাজ আবার একটা মেসেজ করলো মেঘনার উদ্দেশ্যে। কি ব্যাপার ম্যাডাম, উত্তর দিচ্ছেন না যে? কই, কিছু না তো। তাহলে উত্তর দিচ্ছিলেন না কেন? আমি ফ্রেশ হতে গেছিলাম, তাই। এইভাবেই কথাবার্তা শুরু হলো রাজ আর মেঘনার মধ্যে। বেশ কিছুক্ষণ চলার পর রাজ যেটা করে বসলো সেটা মেঘনার কাছে অকল্পনীয় ছিল। রাজ হঠাৎই একটা প্র্যাঙ্কিসের ইমোজি সেন্ড করলো মেঘনার উদ্দেশ্যে। সেটা দেখে মেঘনা একটু মুচকি হাসলো। আসলে রাজ এমনই, ও কখন যে কি করে সেটা আমার বন্ধু বান্ধব কেন, স্বয়ং ভগবানও তা জানে না। এই যেমন ধরুন সেদিন কিছু বলা নেই কওয়া নেই, রাজ হঠাৎই প্রপোজ করে বসলো মেঘনাকে। ওহো, আপনাদেরকে তো বলাই হয়নি ঘটনাটা। আরে আরে আরে, আপনারা রাগ করছেন নাকি? এত কিছু বিষয়ের মধ্যে না হয় আপনাদেরকে বলতেই ভুলে গেছি, তাই বলে রাগ করবেন? এটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, চলুন আর বাড়তি কথা না বলে এবার শুনে নেওয়া যাক কবে, কোথায় আর কিভাবে রাজ মেঘনাকে প্রপোজ করেছিল। রাত নেমেছে মনে, মন সবই জানে শোনে। সেদিন মেঘনাকে সারপ্রাইজ দিতে রাজ মেঘনাকে ফোন করে বলল, হ্যালো মেঘনা, কালকে তুমি ফ্রি আছো? আসলে একটু দেখা করতাম আর কি। মিট তো করব, বাট সেটা কোথায়? লেক গার্ডেন্স চলো। ওকে, আমরা সময় মতো পৌঁছে যাব। ওকে, ওইটাই ফাইনাল। চলো, কালকে দেখা হচ্ছে। টাটা। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Something fake. পরদিন সন্ধ্যাবেলা রাজের দেওয়া লোকেশনে মেঘনারা চলে আসে। এসে দেখে তখনও রাজ পৌঁছায়নি, তাই মেঘনা ঝেড়ে রাজকে গালাগালি করতে শুরু করলো। কুত্তা হারামজাদা, অসভ্য বাঁদর ছেলে একটা, কোনো সময় জ্ঞান নেই। নিজেই বলল বিকাল 5টার সময় আসতে, আবার নিজেই দেরি করছে। স্টুপিড। এখন আর শুধু শুধু ওকে গালাগালি দিয়ে কি হবে? দোষটা তো তোরই। ঘেনাকে ফোন করলো, উনি নাচতে নাচতে চলে এলেন। চল এখন বাড়ি চল, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে।
আশা করি খুব একটা দেরি। বলতে বলতে রাজ চুপ করে গেল। এমন ভাবে তাকিয়ে কি দেখছেন? কেন তোমাদেরকে? কেন আগে কোনো দিন মেয়ে দেখেননি? কি তো প্রতিদিনই দেখি, কিন্তু আজ তোমরা এত বিউটিফুলভাবে সেজেছো যে তোমার দিক থেকে চোখটাই ফেরাতে পারছি না। হয়েছে হয়েছে, আর আমাদের প্রশংসা করতে হবে না। তো এবার তাহলে একটু কোথাও বসা যাক, নাকি এখানেই দাঁড়িয়ে থাকবেন? বসা তো উচিত। ওকে, আমার সাথে আসুন। কেমন আছো? আমি তো ভালোই আছি, আর আপনারা? হ্যাঁ, আমরাও ভালো আছি। এরপর রাজ জিতের কাছ থেকে চোখের ইশারাতে কিছু একটা চেয়ে নিয়ে মেঘনাকে দিয়ে পড়তে বলল। মেঘনা দেখল একটা কাগজ খুব ছোট্ট করে ভাঁজ করা। সে সেটা খুলে পড়তে শুরু করলো। তাকে যদিও ভালো লাগে, হ্যাপি বার্থডে মেঘনা, মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। মনে হচ্ছে যেন ডাকছে সে আমার, আর আই লাভ ইউ। আমি তারই কাছে জব্দ, ভুলে থাকছি যে না শব্দ। মেঘনার পড়া শেষ হতে না হতেই ঘটল আর এক কাণ্ড। দুটো নয়, বোঝে না, সে বোঝে না। কিছু বকাটে মার্কা ছেলে ওদের উপরে অনেকক্ষণ ধরে নজর রাখছিল। তাদের মধ্যেই একজন বলে উঠল, ভাই ভাই ভাই, মাল দুটোকে দেখ, পুরো পাকা আম। সাথে সাথে রাজের মাথা হিটারের মতো গরম হয়ে গেল। তবুও যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে রাজ বলল, দেখ, এক সেন্টেন্সে বলছি, মেয়েদেরকে রেসপেক্ট করতে শেখ। দেখ রে দেখ, মেয়েদেরকে রেসপেক্ট করা শেখাবে আমাদের। কি হবে তুই শালা? খুব জ্বলছে নাকি ভাই? বাড়ি গিয়ে হালকা করে বার্নিং লাগিয়ে নিস। আই হোপ এটার পর থেকে বোঝাতে হবে না আমি কে। আর হ্যাঁ, আরও একবার মনে করিয়ে দিই, যদি নিজের ভালো চাস তবে এখান থেকে সরে পড়। সব মানুষ কি আর মুখের ভাষায় বোঝে? তাই কিছু কিছু মানুষকে হাতের ভাষাতেও বোঝাতে হয়। সে যাই হোক, কিছু বুঝলে? আপনি যে আমাকে ভালোবাসেন সেটা বুঝলাম, কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আজকে যে আমার জন্মদিন, সেটা আপনি কি করে জানলেন? ম্যাডাম, সময় বদলাচ্ছে। এটা 90s নয়, এটা 2024। আর এই 2024-এ ফেসবুক নামক একটা জিনিসও রয়েছে, সেটা আশা করি আপনি ভুলে যাননি। আচ্ছা, আপনি ফেসবুক থেকে দেখেছেন, এবার বুঝলাম। আর বিষয়টা নিয়ে আমাকে একটু ভাবতে হবে, তাই আপনার উত্তরটা আমি আপনাকে পরেই জানিয়ে দেব। ওকে? ভাবো ভাবো ভাবো, যত খুশি ভাবো। ও হ্যাঁ, আরেকটা কথা, ভাবা শেষে উত্তরটা যেন হ্যাঁ হয়। আমার কথা তো আমি বলেই দিলাম, এবার দেখা যাক ভাগ্যের কি খেলা। রাজের কথা শুনে আখি আর মেঘনা ওদের কাছ থেকে বিদায় নিল। রাজ আর জিৎ অপলক দৃষ্টিতে ওদের চলে যাওয়া দেখতে লাগলো। কিরে রাজ, তোর কি মনে হচ্ছে, উঠবে? কি জানি। হ্যালো আখি। বল। বলছি একটু আমাদের বাড়িতে আয় না। কেন রে? আগে আয়, তারপর বলছি। ওকে দাঁড়া, আসছি। কি রে, কি ব্যাপার? নতুন কোনো আপডেট আছে নাকি? আরে না রে, নতুন কোনো আপডেট নয়। আসলে সন্ধেবেলার স্কুলের ফাংশনে কেমন কি সাজবি কিছু ঠিক করলি? দাঁড়া 1 মিনিট, আমি এক্ষুনি আসছি।
এই বলে আখি চলে গেল আর হাতে একটা মেকআপ বক্স নিয়ে ফিরে এলো। ও এখানে বলে রাখি, মেঘনার একটা বাড়ির পরেই আখির বাড়ি, তাই ওরা দুজনেই যখন তখন একে অপরের বাড়ি যাতায়াত করে। আখি ফিরে আসার পর ওরা দুই বান্ধবী মিলে সাজতে বসলো। আজ বিদ্যালয়টা রং বেরঙের আলো আর সুগন্ধি ফুল দিয়ে সাজানো হয়েছে। সমগ্র বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও অভিভাবিকাদের কোলাহলে পরিপূর্ণ। কারণ আজ বিদ্যালয়ের 50তম বার্ষিক অনুষ্ঠান। সত্যি আজ বিদ্যালয়টা নতুন করে সেজে উঠেছে। নমস্কার, শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত সকল দর্শকবৃন্দ এবং আমার সহকারীদের জানাই আন্তরিক প্রীতি। ইতিমধ্যে মঞ্চে অ্যানাউন্স করা শুরু হয়েছে। সকল আজ ছাত্রছাত্রীদের ওরা জানাই তিনজন। রূপার কিছু ব্যক্তিগত সমস্যা থাকার কারণে আজ আমরা এখানে রূপা আজ একত্রিত হয়েছি ওদের মধ্যে উপস্থিত নেই। আমাদের বিদ্যালয়ের অর্ধশতবার্ষিক অনুষ্ঠান উপলক্ষে। তাই রূপাকে ছাড়া আলোয় আলোয় ভরে উঠেছে আজ ওদের তিনজনেরই মনটা খুব খারাপ। এই কি আর করার, আলোকময় সুন্দর স্কুলের সোনালী অনুষ্ঠান সন্ধ্যাকে বলে কথা, আসতে আরো তো সুন্দর হবেই। করে তোলার জন্য সে আমরা যাই হোক, কিছু ওরা তিনজন নিজেদের মধ্যে অনুষ্ঠানের গল্প আয়োজন করছিল। করেছি। মেঘনা কিছু গান, অনেকক্ষণ কিছু থেকেই কথা, লক্ষ্য করছিল কিছু নৃত্য আখি কেমন যেন আর অন্য কবিতা। মানুষক হয়ে আছে। তাই সকলকে মেঘনা অনুরোধ আখিকে করছি, জিজ্ঞেস করলো, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। কি রে আখি, যদিও আমরা তোকে এত শুভ লগ্নে টেন্স পৌঁছে দেখাচ্ছে যে? আর কিছুক্ষণের মধ্যেই আমরা আসলে কি বলতো, প্রবেশ এত মানুষের সামনেই প্রথম গান গাইবো তো, আর আপনাদের প্রত্যেকের কাছে তাই আশা একটু নার্ভাস লাগছে। এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত উপভোগ করার জন্য। আখির কথা শুনে মারিয়া বলল, অত নার্ভাস হোস না আখি। আর তাছাড়া তোর গানের গলা তো সুন্দর, দেখিস সবার নিশ্চয়ই ভালো লাগবে। এইবার আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করার জন্য মঞ্চে ডেকে নেব আমাদের এই বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী আখিকে। অবশেষে মঞ্চে ডাক পড়ল আখির। অল দ্য বেস্ট আখি। থ্যাংক ইউ। আখি গান গাইছে আর জিৎ তা মুগ্ধ হয়ে শুনছে। হঠাৎ জিৎ রাজকে বলল, আচ্ছা রাজ, তুই কি একটা বিষয় লক্ষ্য করেছিস? আখি গান গাইছে, তাহলে কি? ভাই, আমিও তো সেটাই ভাবছি। মেঘনারা এই স্কুলেই পড়ে, অথচ আমরাই জানি না। তোরা এখনই এতটা শিওর হচ্ছিস কি করে? এটা তো নাও হতে পারে। আরে ভাই, এটা তো অল ইন্ডিয়া স্কুল প্রোগ্রাম নয় যে অন্য স্কুল থেকে স্টুডেন্টরা এই স্কুলে গান গাইতে আসবে। তোরা একটু চুপ করবি? ওর থেকে চল একটু খুঁজে দেখি। এই বলে রাজরা মেঘনাকে খুঁজতে শুরু করলো। বেশ কিছুক্ষণ খোঁজার পরেও যখন ওরা মেঘনাকে দেখতে পেল না, তখন হতাশ হয়ে জিৎ বলল, না রে ভাই, এভাবে খোঁজাটা সম্ভব নয়। এদিকে আখি গান শেষ করে আবার মেঘনাদের পাশে এসে বসেছে। ওদের তিনজনের মধ্যে গল্প হচ্ছে ঠিকই, কিন্তু আখি মনে মনে ভাবছে অন্য কথা। ওই আখি, তোর কি হয়েছে বলতো? এমন করে চারিদিকে কি দেখছিস? না রে, সেরকম কিছুই না। আমার যেন মনে হলো আমি রাজকে দেখলাম।
রাজ, এই রাজটা আবার কে? হ্যাঁ, আমি ঠিকই দেখেছি, ওই তো রাজ। বলেই আঁখি হাতের ইশারায় বাঁদিকে দেখালো। মেঘনা তাকিয়ে দেখল সত্যি সত্যি সেখানে জিৎ, রাজ, সৌরভ আর সুমন দাঁড়িয়ে আছে। ততক্ষণে জিতেরাও আঁখিদের দেখতে পেয়েছে। আঁখিরা ওদের কাছাকাছি আসতেই ওদের চারজনের চোখ কপালে উঠল। এটা তো হওয়াটাই স্বাভাবিক ছিল, কারণ আজ আঁখি আর মেঘনাকে ডানা কাটা পরীর সাথে তুলনা করলেও ভুল কিছু হবে না। আজ ওরা দুজন একই রকম সেজেছে। চুলটা খোপা করা, খোপায় জুঁই ফুলের মালা জড়ানো, কপালে ছোট্ট একটা কালো টিপ, চোখে কাজল, ঠোঁটে হালকা পিঙ্ক রঙের লিপস্টিক, গলায় গোল্ডেন সরু চেন, কানে দুল, পরনে নীল রঙের শাড়ি, সাথে ম্যাচিং করে নীল রঙের চুড়ি হাতে পরে। এই হালকা সাজেই এক কথায় বলতে গেলে তাদের দুজনকে অসাধারণ লাগছে। এইভাবেই এক মিনিট কেটে গেল। এবার মেঘনা বেশ অবাক হয়েই রাজদের উদ্দেশ্যে প্রশ্ন করল, আপনারা এখানে? আমরা স্কুলের স্টুডেন্ট ম্যাডাম, আমরা তো এখানে থাকবই, কিন্তু আপনি তো গানটা বেশ সুন্দর করেন। থ্যাংক ইউ। না মানে ওই আর কি, একটু আধটু গাই। সে যাই হোক, আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই আমাদের আরেক বান্ধবী মারিয়া। সেদিন এর জন্যই আমরা কফি শপে অপেক্ষা করছিলাম। আর মারিয়া, ও হলো রাজ, আর এরা রাজের বন্ধু জিৎ, সুমন আর সৌরভ। সেদিন কফি শপে তুই আসার আগে ওদের সাথে আমাদের পরিচয় হয়েছিল। তখন তো আমরা জানতামই না যে ওরা স্কুলেই পড়ে। ইনফ্যাক্ট ওরাও জানতো না যে আমরা স্কুলেই পড়ি। পরিচয় পর্ব শেষ হওয়ার পর রাজ বলল, সবই তো হলো, কিন্তু আমার উত্তরটা? আপনার উত্তরটা আপনি রাতে পেয়ে যাবেন। এখন আসি তবে, হ্যাঁ বাই। এখন বাজে ঠিক রাত 11:05। রাজ অস্থিরভাবে নিজের বেডরুমেই পায়চারি করছে। ক্রমে রাত আরো বাড়ছে, আর ঠিক রাতের মতোই রাজের মনের অস্থিরতাও বাড়ছে। যখন বাজে 11:10, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, ঠিক তখন বেজে উঠল রাজের ফোন। ভীষণ উত্তেজনায় এক মুহূর্ত নষ্ট না করে রাজ ফোনটা রিসিভ করলো, আর সাথে সাথে ফোনের ওপারে শুনতে পেল সেই চেনা পরিচিত মিষ্টি কণ্ঠস্বর। পৃথিবীতে ভালোর চেয়ে খারাপ মানুষটাই এখন বেশি, তাই তো আমি তোমার কাছে ভাববার সময় চেয়েছিলাম। তোমার উত্তরটা আমি ভেবেছি, আর যতই ভেবেছি ততই তোমার প্রতি আমার ভালো লাগা আরো বেড়ে গেছে। তাই সব দিক ভেবে আমি এখন যেটা বলছি সেটা মন থেকেই বলছি। হ্যাঁ রাজ, আমিও তোমাকে ভালোবাসি। আমি হয়তো গোলাপ ফুল দিয়ে কিংবা তোমার মতো চিঠি লিখে প্রেম নিবেদন করতে পারলাম না, কিন্তু তুমি বিশ্বাস রাখতে পারো আমার ভালোবাসাতে এক ফোঁটাও খাদ নেই। মেঘনার মুখে ভালোবাসি শুনে রাজের খুশির আর সীমানা রইল না। এইভাবেই শুরু হলো ওদের দুজনের প্রেম কাহিনী। এই ঘটনার বেশ কিছুদিন পর, সেদিন ওরা স্কুলের শেষ ক্লাসটা পড়ছিল। হঠাৎ দুজন পুলিশ অফিসার এসে ক্লাসরুমের দরজার সামনে দাঁড়ালেন আর বললেন, এক্সকিউজ মি, এখানে মিস্টার মেঘরাজ চক্রবর্তী কে আছেন? ওনাকে একটু আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কিন্তু কেন, কি করেছে ও? উনি ড্রাগস পাচারের সঙ্গে যুক্ত, আর ওনাকে অ্যারেস্ট করার জন্য আমাদের কাছে ওয়ারেন্ট আছে, এই দেখুন।
দেখুন, স্কুল চলাকালীন তো এইভাবে কাউকে গ্রেপ্তার করা যায় না, তো আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। এই বলে ক্লাস টিচার মিস অহনা প্রিন্সিপাল রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন। মে আই কামিং ম্যাম? অহনা যে, এসো এসো। ম্যাম, লোকাল থানা থেকে দুজন পুলিশ অফিসার এসেছেন মেঘরাজকে গ্রেপ্তার করতে। এই কথা শুনে স্কুলের প্রিন্সিপাল মিসেস শ্রাবণী সেন বেশ অবাক এবং তার সাথে সাথে চিৎকার করে বললেন, হোয়াট? গ্রেপ্তার করতে এসেছেন? বাট হোয়াই? ওনারা তো বলছেন মেঘরাজের বিরুদ্ধে নাকি ড্রাগস পাচারের অভিযোগ আছে, আর সেই অভিযোগের ভিত্তিতেই ওনারা মেঘরাজকে গ্রেপ্তার করবেন। ড্রাগস পাচার করে? এসব তুমি কি বলছো? চলো তো গিয়ে দেখি। এরপর অহনা প্রিন্সিপালকে সঙ্গে করে পুনরায় আগের স্থানে ফিরে এলেন। পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে প্রিন্সিপাল শ্রাবণী সেন বললেন, নমস্কার অফিসার, আমি এই স্কুলের প্রিন্সিপাল শ্রাবণী সেন বলছি। শুনলাম আপনারা নাকি মেঘরাজকে গ্রেপ্তার করতে এসেছেন। তা ওর ওপরে যে অভিযোগ উঠেছে তার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? সেই কৈফিয়ত আমরা আপনাকে দিতে বাধ্য নই। দেখুন অফিসার, এইভাবে রানিং স্কুল থেকে কোনো স্টুডেন্টকে তো আইনত গ্রেপ্তার করা যায় না। না, আপনি আর কিছুক্ষণ ওয়েট করে যান, আর কিছুক্ষণ পরে আমাদের স্কুল ছুটি হয়ে যাবে, তারপর না হয়। পুলিশের চাকরিটা কারা করে, আমরা না আপনি? তাই আমাদের অন্তত আইন শেখাতে আসবেন না। দেখুন অফিসার, আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। এরপর পুলিশ অফিসার ক্লাসরুমে ঢুকতে যাবে, কিন্তু তার আগেই মেঘরাজ এসে তাদের সামনে দাঁড়ালো আর বলল, না না ম্যাম, ওরা কোনো ভুল কথা বলছে না, যা বলছে সব অক্ষরে অক্ষরে সত্যি। তবে একটা কথা মাথায় রাখবেন ম্যাম, আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো জেল সৃষ্টি হয়নি যে রাজকে আটকে রাখবে। আজ এখানে দাঁড়িয়ে আমি সবার সামনে কথা দিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসবো। এতক্ষণ মেঘনা পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করছিল। এবার মেঘনা কিছু বলার জন্য এগিয়ে আসতেই রাজ ইশারায় ওকে আসতে মানা করে দিল। ওরকম বড় বড় বাতেলা সব আসামিরাই দেয়। আগে তো থানায় চল, তারপর দেখছি কোথায় থাকে তোর এত বড় বড় বাতেলা। এরপর মেঘরাজকে হাতে হাতকড়া পরিয়ে পুলিশ জিপে তোলা হলো। এই দৃশ্য পুরো বিদ্যালয় দাঁড়িয়ে দেখল। আজ জিৎ স্কুলে আসেনি, তাই এই বিষয়ে ও কোনো কিছুই জানতে পারল না। বিকেলের দিকে মেঘনা জিৎকে সমস্ত ঘটনার বিবরণ দিয়ে বাইরে যাবার জন্য সবে মেন দরজার ছিটকিনিটা খুলেছে। এমন সময় পেছন থেকে মণিকান্ত বাবু বললেন, তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ বাবা, ওই একটু রাজের কাছে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আজ সন্ধ্যাবেলা তোমাকে ছেলেপক্ষ দেখতে আসবে, আমি তোমাকে বাড়িতেই দেখতে চাই। তুমি এখন যথেষ্ট বড় হয়েছ, আশা করি আমার কথাটা তুমি বুঝতে পারছো। ছোটবেলা থেকে তোমার কোনো চাওয়াই আমরা অপূর্ণ রাখিনি, তাই আমরাও আশা করব যে তুমিও এমন কোনো কাজ করবে না যাতে আমাদের অসম্মান হয়। মণিকান্ত দাস কলকাতা শহরের একজন নামকরা গাইনোলজিস্ট। টাকা পয়সার হিসাব এনারও নেহাত কম নেই। সে যাই হোক, বাবার কথা শুনে মেঘনা মায়ের দিকে কোমল দৃষ্টিতে তাকালো। মেয়ের তাকানো দেখে মল্লিকা দেবীর একটু মায়াই হলো। হাজার হোক মায়ের মন বলে কথা।
তবুও এবার মল্লিকা দেবী নরম সুরেই মেয়েকে বললেন, দেখ মেঘ, আমি তো তোর মা, তাই আমি বুঝতে পারছি তোর মনে এখন ঠিক কি চলছে। আর আমি এটাও জানি আমরা যত সহজ করে বিষয়টা ভাবছি তোর পক্ষে ততটাও সহজ নয় বিষয়টাকে মেনে নেওয়া। তবু আমি বলি কি মেঘ, তুই আর আপত্তি করিস না। দেখ মেঘ, সন্তানের ভালো কোন বাবা মা না চায় বল? কিন্তু মা, তোমরা তো জানো আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর রাজকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা আমি ভাবতেও পারি না। এটাই যদি বাবার শেষ কথা হয়ে থাকে, তোমরাও একটা কথা কান খুলে শুনে রাখো, রাজকে ছাড়া কোনো দিন আমি কাউকে বিয়ে করব না, কখনো নয়। এই বলে মেঘনা বাড়ি থেকে বেরিয়ে গেল। মণিকান্ত বাবু আর মল্লিকা দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ের চলে যাওয়া দেখলেন আর পরস্পরের প্রতি দৃষ্টি বিনিময় করলেন, কারণ তারা এই মেঘনার সঙ্গে পূর্বে কখনোই পরিচিত ছিলেন না। এই নিন অফিসার, মিস্টার মেঘরাজ চক্রবর্তীর বেল পেপার। একটু মুচকি হেসে দেবাংশু চক্রবর্তী কোর্টের একটা বেল পেপার এগিয়ে দিলেন অফিসার অর্ণব রায়ের দিকে। কোর্টের বেল পেপারটা একবার দেখে থানার ওসি অফিসার অর্ণব রায় সাব ইন্সপেক্টরের উদ্দেশ্যে বললেন, অরূপ, লকআপটা খুলে দাও। ইয়েস স্যার। লকআপের বাইরে বেরিয়ে প্রথমেই রাজ এসে দাঁড়ালো অফিসার অর্ণব রায়ের সামনে। ভীষণ ঠান্ডা চোখে বেশ কিছুক্ষণ অফিসারের দিকে তাকিয়ে থেকে এবার রাজ ধীরে ধীরে বলল, অফিসার, সন্দেহের বসে কাউকে তুলে আনাটা ঠিক না। বাই দ্য ওয়ে, আপনার পোষা কুত্তাগুলোকে বলে রাখবেন, এরা যত আমার থেকে দূরে থাকবে তত এদের মঙ্গল। বুঝলাম, তুই অনেক বড় দাদা হয়ে গেছিস। যা যা, কিছুদিন বাইরে হাওয়া খেয়ে নে, কারণ খুব তাড়াতাড়ি তো আবার এখানেই ফিরে আসতে হবে। সেটা সময় বলে দেবে। চলো বাবা। থানায় গিয়ে মেঘনা জানতে পারে রাজ জামিনে ছাড়া পেয়ে অনেকক্ষণ আগেই চলে গেছে। মেঘনা একটু হতাশ হয়ে মনে মনে ভাবল, রাজ এখন ঠিক কোথায় থাকতে পারে? বাড়িতে? রাজ তেমন করে না। আর যদি বাড়িতেই থাকবে তাহলে ফোনটা সুইচ অফ কেন? কি করব কিচ্ছু মাথায় আসছে না। না, একবার পার্ক থেকেই ঘুরে আসি। বাই এনি চান্স যদি রাজ ওখানে থাকে। ভাবা মাত্রই মেঘনা আর একটুও দেরি না করে রওনা দিল ওদেরই বাড়ির কাছাকাছি পার্কের উদ্দেশ্যে। হ্যাঁ, এটা সেই পার্ক যেই পার্কে প্রত্যেক দিন বিকেলে রাজ আর মেঘনা দেখা করে। কিন্তু কে জানতো আজ সেই পার্কেই মেঘনার জন্য অন্য কিছু অপেক্ষা করে আছে। পার্কের কাছাকাছি পৌঁছাতেই মেঘনার মাথায় যেন বিনা মেঘেই বজ্রাঘাত হলো। না না, এই আমি কি দেখছি? এটা হতে পারে না। বিষয়টাকে সম্পূর্ণ বোঝার জন্য মেঘনা ভালো করে চোখ কচলে আবার সেদিকে তাকালো। না, কোনো ভুল হয়নি। মেঘনা ঠিকই দেখছে পার্কের যে নির্দিষ্ট বেঞ্চটাতে রাজ আর মেঘনা প্রত্যেকদিন এসে বসে, আজও সেখানে রাজ বসে আছে। শুধু মেঘনার জায়গাটা দখল করেছে মেঘনারই বেস্ট ফ্রেন্ড আখি।
মেঘনা ওদের পিছন দিকে, তাই ওদের দুজনের কেউই মেঘনাকে দেখতে পেল না। মেঘনা আরো একটু সাবধান হওয়ার জন্য ওদের থেকে একটু তফাতে একটা গাছের আড়ালে সরে যায়। এখান থেকে বেশ স্পষ্টভাবেই শোনা যাচ্ছে ওদের কথাবার্তা। মেঘনা স্পষ্ট শুনতে পেল আখি বলছে, আচ্ছা রাজ, এইসব কি সত্যি? তুমি কি সত্যি ড্রাগস পাচারের সাথে যুক্ত আছো? আরে না না, ওসব কিছু না। পুলিশ সন্দেহের বশে আমাকে তুলে নিয়ে গেছিল। যাই হোক, ছাড়ো, বাদ দাও। এই বলে রাজ একটা সিগারেট ধরালো। ছি, তুমি আবার সিগারেটও খাও? এটা তো জানা ছিল না। কবে থেকে ধরলে এসব খাওয়া? আগে খেতাম না, এখন খাওয়া ধরেছি। যাই হোক, এটা সত্যি কথা বলো তো, তুমি কি সত্যি আমায় ভালোবাসো? হ্যাঁ বাসি, আর সেটা নিজের চেয়েও বেশি। সত্যি? তাহলে তো ভয় পাচ্ছ কেন? যদি সত্যিই তুমি আমায় ভালোবাসো, তাহলে সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে আমি ঠিক তোমার কাছেই ফিরে আসবো, আর সেটা তোমার ভালোবাসার জোরে। বুঝলাম, কিন্তু কেন জানি না আমার কোথাও একটা খটকা লাগছে। এই সত্যি করে বলো তো, তুমি কোনো কিছু লুকিয়ে যাচ্ছ না তো আমার কাছ থেকে? আরে না গো না, যদি সত্যি আমি ড্রাগস পাচারের সঙ্গে যুক্ত থাকতাম, তাহলে পুলিশ কি আমায় বিনা প্রমাণে ছেড়ে দিত? যাই হোক, ওসব নিয়ে তুমি ভেবো না, কোনো চাপ নেই। একটা কথা ভালো করে শুনে রাখো রাজ, তোমাকে ছাড়া কিন্তু আমি থাকতে পারবো না। কোনো প্রশ্নই ওঠে না তোমাকে ছাড়া থাকা। যাই হোক, ওসব নিয়ে ভেবো না। দেখি, পাগলি একটা। এই দৃশ্য দেখার পর মেঘনা আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না। চরম অপমানের লজ্জায়, নিজের প্রতি নিজের ঘৃণায় ও তাড়াতাড়ি বাড়ি চলে আসে। কারোর সঙ্গে একটা কথাও না বলে নিজের বেডরুমের দরজা সজোরে বন্ধ করে দেয়, আর প্রবল কান্নায় বিছানায় ভেঙে পড়ে। শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ। এ দেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ। জিৎ যখন বাড়িতে ফিরল, তখন সবে সবে পূব আকাশে ভোরের আলো ফুটছে। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল জিৎ। এতক্ষণ একটানা ক্লান্ত থাকায় সাথে সাথে সে ঘুমিয়েও পড়ল। শুরুতেই ফিরে এসো তুমিও, ছেড়ে যাওয়া হাত নেই, ভাসানের রাত নেই, মাঝে অবসর পেলে ঘুমিও। শুনছিলেন মোহন হালদারের লেখা গল্প ভাগ্যের খেলার দ্বিতীয় পর্ব। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই গল্পের তৃতীয় তথা অন্তিম পর্ব, তাই এই গল্পের শেষ পর্ব শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন গধূলির মায়াজাল। শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ।